তন্নি আবিদকে বলা শুরু করলো। ভাইয়া, মেঘ তোমার সাথে সন্ধ্যা অবধি আছে, আর ও নিজে আমায় বলেছে যে ওর তোমায় খুব পছন্দ। তাই বলছি কালকে প্রপোজ করে দিও। তুই ট্রিট পাওনা রইলি আপু, যতবার থ্যাঙ্কস বলবো ততবার কম হবে। পাওনা থাকবো মানে? এক্ষুনি দিবা। তোমার কথা ভেবে মেঘকে সন্ধ্যা অবধি রাখলাম। তাছাড়া দুপুরে কেউই বাসায় যাব না। আচ্ছা চল, আজকে আমি খাওয়াবো। তন্নি বেশ খুশি হয়ে আগে আগে হেঁটে আসছিল। মেঘ খুব উৎসুক ছিল, কারণ ও নিজেও জানে না তন্নি কেন আবিদকে নিয়ে গিয়েছিল আর কী বা বলল। উত্তেজনায় মেঘের বুকের ধুকপুকানি পেরে যাচ্ছে। মেঘ আশা করছিল যে তন্নি এসে ওদের রিলেশনশিপের ব্যাপারে কিছু বলবে, এমনকি তামান্না আর জুলফিকারও এটাই ভাবছিল। কিন্তু সবাইকে আহামক বানিয়ে দিয়ে তন্নি বলল। আজ দুপুরে আবিদ ভাইয়া খাওয়াবে সবাইকে। পাশ থেকে মুখের হাঁ বন্ধ করে জুলফিকার বলল। তা বাবু, তুমি কি আবিদ নিচে গেছিলা এই ট্রিট আদায়ের জন্য? না, অন্য কথা বলছি। সেটা কনফিডেন্সিয়াল, তোমার না জানলেও চলবে। আবিদ এসে বলল। খাওয়াবো আমি, ঠিক আছে, কিন্তু বিল তামান্না পেতনি দিবে। কথা বলতে দেরি হলো না, তামান্না আবিদকে দিয়ে দিল কয়েকটা। তারপর চুল টেনে বলল। তোর মানিব্যাগে কম টাকা নাই, তারপরও লাগলে তো আমি দেই, কিন্তু পেতনি কেন ডাকবি হালারপো? আর বলতো, আমি তোর থেকে কয় কোটি টাকা পাই? আবিদ হেসে বলল। আচ্ছা আসো সবাই, আগে খেয়ে নিই, তারপরে কোথাও একটা বসা যাবে। তামান্না পাশে থেকে বলে উঠল। শোন আবিদ্যা, তোরা নতুন কাপেল, তাই তোদের প্রাইভেসি দিচ্ছি, বিরক্ত করব না, কিন্তু জুলফি আর তন্নিকে প্রাইভেসি দিলে আমার একা হাঁটতে হবে, তাই ওদের প্রাইভেসি দিতে পারবো না। আমরা তিনজন সামনে হাঁটবো, তোরা দুজন পেছনে হাঁটবি। পাশ থেকে জুলফিকার তনিকে পেঞ্চ করে বলে উঠল। আরে তামান্না, কিসের প্রাইভেসি? আমার ওনার আমাকেই লাগে না, আবার আমাদের প্রাইভেসি লাগবে নাকি ওনার? কথাটা শুনেই তনি আগুন মাখা দৃষ্টিতে তাকালো জুলফিকারের দিকে। আবিদ তামান্নাকে উদ্দেশ্য করে বলল। তুই একটা রিলেশনশিপে গেলেই পারিস, তাহলে আর সিঙ্গেল থাকতে হয় না। কিভাবে যাব? সব মদন মার্কা ছেলেরা প্রপোজ করে। তুই নিজেই তো মদ নেই। প্রচুর ক্ষুধা লাগছে, খেয়ে নিই, তারপর এসবের জবাব তুমি পাবা বাছা। জাস্ট ওয়েট করো। মেঘ বসে শুধু তামাশা দেখছে আর মুচকি মুচকি হাসছে। আবিদ এতক্ষণ মেঘের দিকে তাকায়নি। হঠাৎ মেঘকে দেখতেই দেখলো মেঘ মুচকি মুচকি হাসছে। হালকা বাতাসে চুলগুলো উঠছে, আর হাসার সময় চেহারার ভাঁজগুলো মেঘ যে ঠিক কতটা আকর্ষণ করছিল আবিদকে, তা যদি মেঘ জানতো তাহলে হয়তো এতক্ষণ ওরা কোনো পার্কে বসে প্রেমালাপ করতো। তামান্না, তুনিয়া, জুলফিকার হাঁটা শুরু করলো। আবিদ মেঘকে বলল। চলো। মেঘের এতক্ষণ সব একদম স্বাভাবিক যাচ্ছিল, কিন্তু আবিদ একটু কাছে আসতেই মেঘের শুরু হয়ে গেল সেই অজানা রোগ। বুক কেমন জোরে জোরে থুকপুকাচ্ছে যে মেঘের ভয় হচ্ছে আবিদ না আবার এসব শুনে ফেলে। নিঃশ্বাস নিতে এই সমস্যা, দেহের প্রবাহ যে কখনো উষ্ণ আবার কখনো শীতল হচ্ছে তা বোঝা মুশকিল। এমন অনুভূতি কখনো হয়নি মেঘের। আবিদ একটু কাশি দিয়ে বলল। ব্যাগটা আমার কাছে দিতে পারো? না, আমি পারবো। আমার কাছে দিলে আমার ভালো লাগবে। মেঘ আবিদের দিকে না তাকিয়ে ব্যাগটা আবিদকে দিয়ে দিল। মেঘ নিচের দিকে তাকিয়ে হাঁটছে। দুজনেই নিশ্চুপ। মেঘ নিচের দিকে চেয়ে হাঁটছে। আবিদ জিজ্ঞেস করলো। আচ্ছা, আম্মার সম্বন্ধে কি জানতে চাও? কিছুই না। মেঘের উত্তরটা আবিদের ঠিক পছন্দ হলো না। কিছুটা রেগে গেল আবিদ। ভাবলো হয়তো মেঘ ওদের সাথে যেতে চায় না। তন্নি হয়তো আমার কথা ভেবে মেঘকে জোর করে নিয়ে এসেছে। আবিদ সোজা মেঘকে জিজ্ঞেস করলো। মেঘ, তোমার ইচ্ছা না হলে বলো, আমি বাসায় দিয়ে আসছি। তুমি ইচ্ছায় যাচ্ছ তো আমাদের সাথে? মেঘ এবার দাঁড়িয়ে গেল। আবিদ মনে মনে ভাবলো। এখন বলবে হ্যাঁ আমি বাসায় যাব? কিন্তু আবিদকে আহামক বানিয়ে দিয়ে মেঘ বলল। আমার না কেমন যেন লাগতেছে, উপরের দিকে তাকাতেও লজ্জা লাগতেছে, কথা বললে গলা কাঁপতেছে। এমন পরিস্থিতিতে আগে পড়ি নাই তো, তাই একটু অস্বস্তি হচ্ছে। কিন্তু এটা ঠিক, আমার আপনার সাথে যেতে ভালো লাগছে, আর আমি স্বইচ্ছাই যাচ্ছি। আবিদ মেঘের এই নাজেহাল অবস্থা দেখে বলল। আচ্ছা আমি আর জিজ্ঞেস করবো না, তোমার সবটা স্বাভাবিক মনে হলে তুমি শুরু করিও। আবিদ আর মেঘ হাঁটছে। আবিদ মেঘের কথাগুলো মনে করছে আর হাসছে। মেঘ আর চোখে দেখছে যে আবিদ হাসছে। মেঘের লজ্জা আরও বেড়ে গেল। মেঘ মনে মনে আওড়াচ্ছে। ধ্যাৎ, কেন বললাম? বাচ্চা মানুষ মনে করছে এখন আমায়। কিন্তু এর মাঝেই মেঘের আবিদের একটা জিনিস খুব পছন্দ হয়েছে।
তাহলেও আবিদ মেঘকে একবারও কথা বলার জন্য জোর করেনি। সকাল থেকে অপেক্ষা করে শুধু সাথে হাঁটতে পেরেই আবিদের খুশি যেন ধরছে না। তাহলে তন্নির কথাটাই সত্যি, যতই রাগ থাকুক না কেন মানুষটা আমায় ভালোবেসে পাগল করে দিবে। ইস, দেরি কেন করছে ও? প্রপোজ করে দিলেই তো পারে। আমি হ্যাঁ বলে দেই সাথে সাথে। আমি তো আর এই লজ্জা নিয়ে বলতে পারবো না যে হ্যাঁ আমিও তোমায় পছন্দ করি। ইস, কি সুন্দর করে কথা বলে। যখন বলছিল তুমি স্বাভাবিক হয়ে কথা বলা শুরু করো, আমার তো তখনই জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। আবিদ জিজ্ঞেস করলো। মেঘ লজ্জা কাটছে? মেঘের ভাবনা ভেঙে গেল। আর ভাবনার ঘুম থেকে উঠে এমন প্রশ্ন পেয়ে আরও লজ্জা লাগছে মেঘের। পারছে না, এক দৌড়ে বাসায় চলে যায়। আবিদ আবার জিজ্ঞেস করলো। মেঘ লজ্জা কাটিনি? হুম। লজ্জা কাটানোর একটা উপায় আছে আমার কাছে, তুমি চাইলে আমি বলতে পারি। মেঘ মুখে কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ বলল। একটা বড় শ্বাস নিয়ে নিজেকে প্রশ্ন করো তুমি কেন লজ্জা পাচ্ছ। তারপরে আবার প্রশ্ন করো লজ্জা পাওয়াটা কি আসলেই উচিত। তারপরে নিজেকে আবার প্রশ্ন করো যে এ লজ্জার ভালো দিক কী আর খারাপ দিক কী। আবিদের এমন উদ্ভট উপায় শুনে মেঘের আহাম্মক হওয়ার মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। মেঘের মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেঘের আগামাথা কিছুই বোঝেনি। আবিদ হেসে ফেলেও মেঘকে দেখে, তারপর বলল। গতকাল আমারও এমন হচ্ছিল, তারপর আমি তোমাকে নিজের খুব কাছের মনে করলাম। এখন একটু কম হয়, কিন্তু আমারও হয়। একমাত্র সমাধান হলো কাছের ভেবে নাও, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে নয়। মেঘ আবারও প্রেমে পড়ে গেল আবিদের কথায়। এই ছেলে এত গুছিয়ে কিভাবে কথা বলতে জানে? কথা বলছে নাকি প্রেমে বুলি আওড়াচ্ছে? আবিদ মেঘকে বলল। আচ্ছা মেঘ, খুব জানতে ইচ্ছে করছে তাই জিজ্ঞেস করছি, তখন তন্নির সাথে কি কথা হচ্ছিল? মেঘ নিজেকে স্বাভাবিক করে বলল। অনেক চুপ থেকেছিস। আর না, বেচারা সকাল থেকে বসে আছে তোর সাথে একটু কথা বলবে তার জন্য, আর তুই ক্যাপলার মতো চুপ আছিস। হুম। আর না, মন খুলে কথা বল। তন্নি বলেছিল যে আপনার রাগ বেশি। হ্যাঁ, এটা সত্যি। তা তুমি তন্নিকে কিছু বলনি? না তো। আচ্ছা, একটা জিনিস চাইবো, দিবা? বলুন। জানি অনধিকার চর্চা হচ্ছে একদম, কিন্তু এই অনধিকার থেকেই হয়তো অধিকার পাওয়ার সুযোগ পাবো। কাল একদিন কলেজ অবধি আমার সাথে বের হবে, তুমি চাইলে সাথে ওদের নিতে পারো, আমার সাথে একা যেতে হবে না। না করার ক্ষমতা আর মেঘের রইল না, কারণ আবিদের কথা মানেই মেঘের কাছে জাদুর বুলি। যা বলবে তাতেই সেই প্রেমে পড়ে যাবে এমন ব্যাপার। এত লজ্জা লাগছে মেঘের যে কি বলবে, সে তবুও বলল সে যাবে, কিন্তু তন্নিকেই নিতে হবে, কারণ না হয় বাসা থেকে ছাড়বে না। আবিদ বলল। আমার সমস্যা নেই। ওরা খেয়ে দিয়ে একটা পার্কে বসলো। বিকেল 4টা বেজে গেছে। আবিদ তামান্নার সাথে কথা বলছে। তামান্নু, কাল মেঘকে প্রপোজ করব, তাই আজ রাতে তুই আমার বাসায় থাকবি। সারা রাত প্ল্যানিং করব। তুই তো জানিস এর আগে কাউকে এভাবে প্রপোজ করি নাই। আর কাল এমনভাবে প্রপোজ করতে হবে যাতে কালকের দিনটা মেঘ কোনোদিন ভুলতেই না পারে, আর যাতে হ্যাঁই বলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কথা হলো 4টা বাজে। তুই এখন গিয়ে ওকে দিয়ে আয়। এত তাড়াতাড়ি? 4টা বাজে, মেয়েটা দুপুরে খেয়েছে শুধু, গোসল তো করেনি। আমার নিজেরই অসুবিধা হচ্ছে আর ক্লান্ত লাগছে। তুই ওরে দিয়ে আয়, তারপর বাসায় গিয়ে গোসল করে একটা ঘুম দিব, তারপর প্ল্যানিং আর কি। বাসায় মানে? তুই আমার বাসায় যাবি না? তোর বাসায় গিয়ে ইস্যুর জামা কাপড় পরে গোসল সারবো। আর কি হাদারাম, যা তো এখন। আচ্ছা। আবিদকে তন্নিকে বলল। আপু, তোকে জুলফি দিয়ে আসবে, আমি তোর বান্ধবীকে দিয়ে আসি নাকি? আচ্ছা, সমস্যা নেই। আবিদ এবার মেঘকে জিজ্ঞেস করলো। আমার সাথে যাবে নাকি তন্নি দিয়ে আসবে? মেঘ চুপচাপ বসে আছে, লজ্জা ভেঙে বলতেই পারছে না যে হ্যাঁ, তোমার সাথেই যাব। আবিদ বেশ বুঝতে পারছে যে মেঘ লজ্জা পাচ্ছে, কিন্তু যদি অনিচ্ছা সত্ত্বেও নিয়ে যায় তাহলে সেটা অন্যায় হবে। আবিদ মেঘের সামনে বসে বসে বলল। মুখ ফুটে বলতে হবে না, শুধু মাথাটা নেড়ে হ্যাঁ বা না বলো। মেঘ সাহস নিয়ে মাথা নেড়ে বলল হ্যাঁ, সে আবিদের সাথেই যাবে। আবিদ মুচকে হাসলো, তারপর তন্নিকে বলল। কাল তোর বন্ধুকে নিয়ে একটু বের হব, সকালে 8টায় নিয়ে বের হবার দায়িত্ব তোর। তোর বন্ধু সমিতি দিয়ে দিয়েছে, বাকি দায়িত্ব তোর। ও আচ্ছা। আবিদ আর মেঘ এখন রিকশায়।
মেঘের ব্যাগটা আবিদের কোলে। মেঘ এর আগে ছেড়ে বলতে শুধু তার ভাইয়ার সাথেই রিকশায় উঠেছে, তাছাড়া কারোর সাথেই রিকশায় ওঠেনি মেঘ। রিকশা আবিদের এত কাছাকাছি এসে মেঘের হৃদস্পন্দন যেন স্পন্দনের নিয়মই ভেঙে ফেলতে চাচ্ছে। মেঘেদের বাসার সামনে বড় গাছটার সামনে দাঁড়িয়ে আছে আবিদ আর মেঘ। আবিদ মেঘকে উদ্দেশ্য করে বলছে, থ্যাঙ্কস ফর দ্য ডে মেঘ। মেঘ যে একটু কথা বলবে তাও পারছে না, কারণ শরীরে কাঁপন ধরে গেছে এতক্ষণ আবিদের পাশাপাশি রিকশায় বসে থেকে। আবিদ বুঝতে পারছে মেঘের ঠিক কী চলছে, তাই মেঘকে আর অপ্রস্তুত না করেই বলল, কাল 8টা বাজে আমরা এখানে থাকবো, নামতে দেরি করিও না। টাটা, কাল দেখা হবে। আর রাতে আমি ফোন দিতে পারবো কথা বলার জন্য। মেঘ কোনো কথাই বলল না, ঘাড় নেড়ে হ্যাঁ বলল। মেঘ একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমি এই প্রথম কোনো ছেলের সাথে এতক্ষণ ছিলাম, এই প্রথম কোনো ছেলেদের সাথে এতটা সময় কাটিয়েছি, এই প্রথম কোনো ছেলের সাথে এক রিকশায় উঠেছি। থ্যাঙ্কস টু ইউ ফর দিস ডে। আবিদ মুচকে হেসে বলল। মাই প্লেজার। মেঘ মুচকে এসে আবিদের চোখের দিকে তাকিয়ে বলল, আসি, কাল দেখা হবে। মেঘ চলে যাচ্ছে, আবিদ তাকিয়ে আছে। রাস্তাটা পার হয়ে মেঘ গেট দিয়ে ঢোকার সময় আবিদের দিকে তাকিয়ে একটা হাসি দিল। এই হাসিটা আবিদের কাছে চুমুর থেকেও বেশি কিছু ছিল। আবিদ খুশি মনে বাসায় চলে গেল। বাসায় গিয়ে গোসল করে ঘুম দিল। তামান্না আগে থেকে এসে ইস্যুর রুমে ঘুমাচ্ছিল। রাতে তামান্না, আবিদ, জুলফিকার আর তন্নি ফোনে সব প্ল্যানিং করে নিল। রাতে অবশ্য আবিদ আর মেঘ 25 মিনিটের মতো ফোনে কথা বলেছিল, কিন্তু তাতে সব সাধারণ কথা। মেঘের লজ্জা আর নিশ্চুপ থাকাই ছিল সিংহভাগ। সকাল 8:10 বাজে। আবিদ, তামান্না আর জুলফিকার গাড়িতে বসে আছে মেঘের বাসার সামনে। তন্নি গেছে মেঘকে আনতে। গাড়িটা আবিদের বাবার, আজ ঘুরবে বলে নিয়ে এসেছে। জানুয়ারি মাসে সকাল 8টা মানেই প্রচুর শীত আর কুয়াশা। তন্নি গিয়ে কলিং বেল চাপতেই মেঘ এসে দরজা খুলো। মেঘ একদম রেডি। তন্নি ভেতরে গিয়ে মেঘের মাকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? এই তো মা, আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? এই তো আন্টি, ভালোই। তা দুই পাজি এই সকালবেলা কই যাচ্ছিস? নূতন কলেজে ভর্তি হলি, কোথায় ক্লাস করবি তা না করে পুরো দিন ঘুরবি, তাও আবার এত সকালে বের হচ্ছিস। আরে আন্টি, একদিনই তো, আর আমরা একা যাচ্ছি না, সাথে আরও ফ্রেন্ড আছে। তোমার মেয়েকে সন্ধ্যায় এনে দিয়ে যাব। আচ্ছা যা যা, খেয়াল রাখিস দুজন দুজনার। মেঘ আর তন্নি বাসা থেকে বেরিয়ে গেল। আবিদ গাড়িতে হেলান দিয়ে গেটের দিকে তাকিয়ে আছে মেঘের মুখটা দেখার জন্য। গেট থেকে আগে তন্নি বেরিয়ে এলো, তারপর মেঘ বের হলো হাত দুটো ঘষতে ঘষতে। মুখ দিয়ে সাদা ধোয়ার মতো বের হচ্ছে, ঠোঁটগুলো শীতে কাঁপছে। ওই কাঁপা ঠোঁটগুলো যে আবিদকে কী পরিমাণে টানছে তা শুধু আবিদই জানে। একদম বাচ্চাদের মতো সোয়েটারে প্যাকেট হয়ে এসেছে মেঘ। আবিদ ঠায় দাঁড়িয়ে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ আবিদের কাছাকাছি এসে বলল, গুড মর্নিং। আবিদ ক্যাবলার মতো মুচকে হেসে বলল, আমার জন্য তো বেস্ট মর্নিং এটা। মেঘ আবিদের কথায় লজ্জা পেয়ে মুচকে এসে মাথা নিচু করে ফেলে। আবিদ গাড়ির সামনেই দরজাটা খুলে মেঘকে বসতে বলে। মেঘ বসতেই আবিদও গিয়ে বসে পড়ে গাড়িতে। বাইরে ঘন কুয়াশা। গাড়িতে বসেই গাড়ি স্টার্ট করে হেডলাইনটা অন করে দেয় আবিদ। আবিদ আর মেঘ সামনে, আর পেছনে তামান্না, জুলফিকার আর তন্নি বসেছে। তামান্না বলল, যেতে তো 10টা বেজে যাবে প্রায়। তোরা গাড়িতে কি করবি কর, সারা রাত আমায় ঘুমাতে দিস নাই, এখন ঘুমাবো আমি। আর আবিদ, তুইও তো ঘুমাসনি, গাড়ি সাবধানে চালাস, আর টায়ার্ড লাগলে ব্রেক নিয়ে নিস। আমি ঘুমালাম। তন্নি মাঝখানে বসেছে, দুপাশে তামান্না আর জুলফিকার। জুলফিকার গাড়ির সিটে হেলান দিয়ে, তন্নি জুলফিকারের কাঁধে মাথা দিয়ে আর তামান্না তন্নির কাঁধে মাথা দিয়ে বস্তার মতো পড়ে ঘুমাচ্ছে। আবিদ গাড়ি চালাচ্ছে আর মেঘকে দেখছে। বাইরে ঘন কুয়াশা। মেঘ কখনো এই টাইমে বের হয়নি, তাই একটু বাইরে দেখছে সে আর ভাবছে, আবিদ সারা রাত ঘুমায়নি কেন? আর আমরা যাচ্ছি বা কোথায় যে সেখানে যেতে 2 ঘন্টার মতো লেগে যাবে? মেঘ শুধু অপেক্ষা করছে যে কখন পেছনের ওরা গভীর ঘুমে মগ্ন হবে আর সে একটু প্রাণ খুলে আবিদ বেচারার সাথে কথা বলবে। আর এদিকে আবিদ মেঘকে চুপচাপ দেখে ভাবলো হয়তো মেঘ লজ্জা পাচ্ছে আর সেই কারণেই হয়তো কথা বলতে চাচ্ছে না একদম। তাই আবিদ গাড়ি চালানোতে মনোযোগ দিল। আবিদ কিছুক্ষণ বাদে বাদে মেঘকে এক পলক দেখে নেয়।
এক অদ্ভুত ভালো লাগা কাজ করে যখন মেঘের দিকে তাকায়। মেঘ পেছনে তাকিয়ে দেখলো সবাই ঘুমিয়ে গেছে। মেঘ একটু কাশি দিল, আর কি, আবিদকে বোঝানোর জন্য যে সে কথা বলবে আবিদের সাথে। আবিদ বলল, তোমার ঘুম পেলে ঘুমিয়ে যাও। না, আমার ঘুম পাচ্ছে না। তার আগে বলুন, আপনি সারা রাত ঘুমাননি কেন? কাজ ছিল একটু। কি কাজ? তোমার জন্যই করা কাজ। ধৈর্য ধরো। কথায় আছে সবুরের ফল মিষ্টি হয়। তবে আমার কাজ তোমার কাছে মিষ্টি লাগবে না, ঝাল লাগবে, তা ঠিক জানি না। মেঘ মনে মনে বলল, তোমায় এত ভালো লাগে আমার? তোমার কাজ কিভাবে ঝাল লাগবে? এত অল্প সময়ে কি জাদু করলা যে আমি তোমায় ভালোবাসতে চাই? এত অল্প সময়ে এত বেশি ভালো কিভাবে বেসে ফেললাম আমি? আবিদ মেঘের ভাবনার মধ্যে হস্তক্ষেপ করে বলল, একঘেয়ে লাগছে না? হুম। আচ্ছা মেঘ, হুম। আবিদ বলতে চাচ্ছিল যে তোমার হাতটা একটু আমার হাতে দেবে, খুব ইচ্ছে করছে ধরতে, কিন্তু সেটা অনধিকার চর্চা হয়ে যাবে ভেবে আর বলেনি। বলুন, কি বলবেন? আবির কথা এড়িয়ে বলল, বাসায় কিছু বলেনি? এত সকালে বের হলে তার জন্য? হুম। তন্নি ছিল তো। আবিদ আর মেঘ দুজনেই ইচ্ছুক। দুজনের মনে এই কথা তো বহু আছেই বলার জন্য, কিন্তু মেঘ বলতে পারছে না লজ্জায়, আর আবিদ বলতে পারছে না মেঘ লজ্জা পাবে সেটা ভেবে। মেঘ আবার পেছনে তাকলো, দেখলো যে তন্নি জুলফিকারের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। মেঘেরও খুব ইচ্ছে করছে একটু ডান পাশে চেপে আবিদের কাঁধে মাথা রেখে হাত জড়িয়ে ধরতে, কিন্তু কি করবে? এসব ভাবতে ভাবতেই আবিদ গাড়ি থামালো। 9:40 বাজে। আবিদ সবাইকে উঠিয়ে দিল। ওরা একটা চায়ের দোকানের সামনে। আবিদ আসলে যাচ্ছে ওর পছন্দের গ্রামের বাড়িতে। ওখানে ওর বাবা একটা প্লট কিনে বাড়ি করেছে। প্রত্যেক ছুটিতে ওরা ওখানেই বেড়াতে যায়। চারপাশে জঙ্গলের মতো, ফুলের বাগানের মাঝখানে বাড়ি, আর বাড়ি থেকে সামনে কিছুটা হাঁটলেই নদী। আর আবিদ সেই নদীর ধারে একটা উঁচু টঙের মতো বানিয়েছে দালানের মতো করে। মেঘকে ভালোবাসার কথা বলার জন্য ওর চেয়ে নিরিবিলি আর উপযুক্ত জায়গা হতেই পারে না। কারণ মেঘ যে পরিমাণে লজ্জা পায়, মেঘকে যদি কোনো পার্ক অথবা রেস্টুরেন্টে প্রপোজ করতো তাহলে মেঘ খুব অপ্রস্তুত বোধ করতো। আর আবিদ মোটেই সেটা যায় না, তাই ওখানে নিয়ে যাচ্ছে। সবাই চা খাচ্ছে। এই হালকা কুয়াশায় আবছা রোদে চা খাওয়াটা যে কতটা স্বস্তি, তাও আবার রাস্তার ধারে নিরিবিলি টঙাকারের দোকানের বেঞ্চিতে বসে। মেঘের ঠোঁটগুলো যখন চায়ের কাপে ফু দিচ্ছিল, আবিদের মনে হচ্ছিল, ইস, যদি আমি চায়ের কাপ হতাম। মেঘ যখন চায়ের কাপে চুমুক দিয়ে চোখ বন্ধ করে চা খাচ্ছিল, আবিদের মনে হচ্ছিল আমার ঠোঁট দুটো যদি চায়ের কাপের পাশ হতো। আবিদ নিজের চা খাওয়া ছেড়ে মেঘের চা খাওয়ার দৃশ্য দেখছিল। মেঘ এতক্ষণ চা খাওয়ায় মনোযোগী ছিল, কারণ গায়ে থেকে নামার পরেই শীত পড়ছিল খুব। হঠাৎ দেখলো আবিদ এক দৃষ্টিতে অপলকে তাকিয়ে আছে তার দিকে। ব্যাস, শুরু হয়ে গেল মেঘের সেই ধুকপুকানি। হৃৎপিণ্ডটা মনে হয় এখন বেরিয়েই যাবে, এত জোরে ধুকপুকাচ্ছে। তামান্না আবিদ আর মেঘকে এই অবস্থায় দেখে আবিদকে বলল, দেখেছিস মেয়েটা এত লজ্জা পাচ্ছে, তারপরে এইভাবে তাকিয়ে কেন আছিস? চা খেয়ে শেষ কর না, অনেক তাকিয়ে থাকতে পারবি, সুযোগ চলে যাচ্ছে না। তামান্নার কথায় মেঘের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আবিদও বেশ লজ্জা পেয়েছে। জুলফিকার আর তন্নি হাসিতে গড়াগড়ি খাচ্ছে এসব দেখে। আবিদ চায়ে চুমুক দিল। এক চুমুক খেয়ে তামান্নাকে বলল, তামান্না কুত্তি, তুই এখন আমার মজা উড়াচ্ছিস তো? খালি তুই প্রেম করা শুরু কর, তোরে আমি চিকেন বানিয়ে রোস্ট করব। তামান্না আবিদের দিকে তাকিয়ে বলল, এই শীতে আমি তোর সাথে মারামারি করব না, তাড়াতাড়ি চা খেয়ে চল। ডাকে গাড়িতে উঠল সবাই। সবাই এখন জেগে আছে। সবাই সবার সাথে টুকিটাকি কথা বলছে। তামান্না তখন মেঘকে জিজ্ঞেস করলো, মেঘ, আমরা যখন ঘুমাচ্ছিলাম আবিদ তোমার সাথে কি করেছে? আবিদ পেছনে ফিরে বলল, এখন গাড়ি থামিয়ে তারপর তোরে মারবো কিন্তু। এখানে না থামিয়ে তাড়াতাড়ি চল, যত জলদি যাবি তত বেশি টাইম স্পেন্ড করতে পারবি। আবিদ তামান্নার কথা ভালোভাবেই বুঝতে পেরেছে, তাই মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। প্রায় আধ ঘন্টা পরে ওরা গ্রামের বাড়িতে চলে এলো। মেঘের জায়গাটা বেশ পছন্দ হয়েছে।